লঙ্কায় মহিরাবণ বধের পর দেবী হনুমানকে বলিলেন, যে স্থান পৃথিবীর মধ্যস্থল আমাকে সেই স্থানে প্রতিষ্ঠা করো। এছাড়াও এটি ৫১ সতীপীঠে অন্যতম একটি পীঠ। এখানে দেবী সতী ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি করেছে। ৫১টা ভৈরব আছে। হ্যালো এভরিওয়ান, লেটস গো নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি আছি কাটোয়াতে। কাটোয়া থেকে যাব ক্ষীরগ্রাম যোগাদ্দা মন্দির। তো সেই মন্দিরে যাব, আর আমার সাথে আজকে আছে সৌরভ। একবার দেখিয়ে দিচ্ছি। কাটোয়া যেতে লাগবে কাটোয়া নয়, কাটোয়া থেকে আমাদের ক্ষীরগ্রাম যেতে লাগবে ৫০ মিনিটের মতো। আর আমার বাড়ি ওখান থেকে তো কাছেই। তো আমরা আজকে শুরু করেছি কাটোয়া থেকে। তো যাই মেলাতে, আজকে ৪ঠা জ্যৈষ্ঠ। তো আজকে মা যোগাদ্দাকে আবার জল থেকে তোলা হবে সন্ধ্যার দিকে। তো সেটা দেখবো, তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। কাটোয়া থেকে কাটোয়া বর্ধমান রোড বা SH14 ধরে আমরা এগিয়ে চললাম ক্ষীরগ্রামের দিকে। আর এখন হইতে পারছি বৈকাল 5:30। তার উপর হালকা মেঘ ছিল, তাই একটু বেশি অন্ধকার লাগছে। আর এই রাস্তায় যেতে যেতে আমি তোমাদেরকে শোনাবো দেবী যোগাদ্দার বেশ কিছু কথা। তো দেবী যোগাদ্দা নিয়ে একটি কথা প্রচলন আছে, যার ভয়ে পালাও তুমি সেই দেবী যোগাদ্দা আমি। আমরা দেবী যোগাদ্দাকে ভয়ে নয়, ভক্তি ভরে দর্শন করতে চললাম। আর এই কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি কৈচর বাস স্টপেজে। এই কৈচরটাই কিন্তু মেন একটা জায়গা, যেখান থেকে কিন্তু আমরা টার্নিং নেবো ক্ষীরগ্রামের দিকে। যারা কাটোয়া থেকে আসছো বর্ধমান রোড ধরে, তারা এই কৈচর বাস স্টপ থেকে লেফট সাইডে নেবে, আর যারা বর্ধমান থেকে আসবে তারা রাইট সাইডটা নেবে। তো এখান থেকে কিন্তু যাওয়া যাবে ক্ষীরগ্রাম। দেখতে পাচ্ছ আমরা এখন লেফট সাইডটা নেব, মানে বাঁ দিকটা ধরে এগিয়ে যাব। এই বাঁ দিকটা ধরে ক্ষীরগ্রামের রাস্তা। এই রাস্তা মানে এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ক্ষীরগ্রাম। আর এখানে এখন যেহেতু বাসও দাঁড়িয়ে রয়েছে, বাট যখন দিনের দিকে আসবে তখন কিন্তু এত বাস এখানে দাঁড়িয়ে থাকে না, তাই সবাই কিন্তু অসুবিধায় পড়ে যাবে, তাই তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম। আর এছাড়াও রয়েছে কাটোয়া বর্ধমান রেল লাইন। তো যদি কেউ ট্রেনে আসো তো কৈচর স্টেশনে নেমে যেতে পারবে। কৈচর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই ক্ষীরগ্রাম। এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদের এখানকার রুট ডিটেলসটা ভালো করে বলে দেবো। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রামে দেবী যোগাদ্দার বাস। এই বলতে বলতে আমরা চলেছি ক্ষীরগ্রামে মা যোগাদ্দার মেন গেটের সামনে। এটি কিন্তু এই ক্ষীরগ্রাম যাওয়ার একটি রাস্তা। এটি গ্রামের শেষের দিকে। এই রাস্তা ধরে গেলে খুব সহজেই মা যোগাদ্দার মন্দির পৌঁছানো যায়। কিন্তু যেহেতু এখন পুজোর টাইম, তাই পুলিশের রাস্তাটা ব্লক করে রেখেছে, যাতে এই রাস্তা যেহেতু সরু, তাই অনেক যদি 4 হুইলার বা টোটো বা মোটরসাইকেল গেলে প্রচুর যাতায়াতে খুব অসুবিধা হবে, তাতে অনেক বেশি টাইম লাগবে। তাই পুরো এরিয়াটাই কিন্তু ক্ষীরগ্রাম এরিয়া। এখানটা অনেকটা বড় জায়গা। এখানে হয়তো অন্য কোথাও স্থানগুলোতে আর রাস্তার পাশে পাশে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। যারা একবারই অচেনা আসনি কোনোদিন, তারা এখানে পার্কিং করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমার এই ক্ষীরগ্রামে অনেকবার আসে, আমার যেহেতু অনেকটা চেনা, তাই আমরা চলে এসেছিলাম গাড়ি নিয়ে এখানে। আমরা পৌঁছে গেছি ক্ষীরগ্রামে। আর এইটি হলো ক্ষীরখণ্ডক ভৈরবের মন্দির। আমরা প্রথমে ভৈরবকে দর্শন করে তারপর মাকে দর্শন করব। আর যেহেতু ৫১ সতীপীঠ থাকে, তো ৫১ সতীপীঠে দেবী ৫১টি অঙ্গকে রক্ষা করার জন্য ৫১টি ভৈরব রয়েছে। আর এখানে ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। ৫১টা ভৈরব আছে। সেটা জানি, কিন্তু এইটা তো এই গ্রামে এটাই ক্ষীরকণ্ঠক ভৈরব তো। ভৈরব। আর এই যে মন্দির আছে ভিঙ্গি। আর এমনি অফ টাইমে এলে যখন ওই মন্দিরে পুজো দিলে, তখন এই মন্দির খোলা থাকে তো। হ্যাঁ, ঠিক আছে। সকাল দিকে পুজো দেবে তুমি ওই 10টা। না, ধরুন ওই মন্দিরে আসছি, তো তখন এই মন্দির এখানে তো ঘুরে গেলে সেটাই বলছি। ওইখানটা যে বামুনি পুজো করবে, এখানে ওটাই বামুনি পুজো। আচ্ছা ঠিক আছে, আসছি। এই ক্ষীরখণ্ডক ভৈরবকে নিয়ে রায়গুণাকার ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে বলেছেন, ক্ষীরগ্রামে ডানি পায় অঙ্গুষ্ঠী ভৈরব, যোগাদ্দা দেবতার ক্ষীরখণ্ডক ভৈরব। এই বলতে বলতে আমারও একবার প্রদক্ষিণ করা হলো ক্ষীরখণ্ডক ভৈরবকে। বছরে অন্য সময় কিভাবে পুজো হয়, তো সেটা তো এখানকার ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনতে পেলে। যদি কেউ আসতো পুজো দেওয়া, ভাবো যেখানে ভৈরবকে পুজো দেবো, তো এখানে যে আদি বাড়ি মা যোগাদ্দার বা যে যোগাদ্দা মন্দির রয়েছে, সেখানে পুজো দেওয়ার পর ওখানে যে ব্রাহ্মণ থাকে, উনি এই মন্দিরে এই ভৈরবে পুজো করেন। আর এটা অনেকটা সেই দেখতে চার বাংলা যে মন্দিরগুলো হয়, অনেকটা সেই রকম। আমার এই জায়গাটা মানে এই বাড়িটা না মন্দির আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুবই ভালো লাগলো, তাই আমি ভাবলাম এখানে একটু ছবি তুলি। ছবিটা যদি খুব ভালো উঠে নিকো। আর আমরা এখান থেকে এখন হেঁটে চললাম দেবী যোগাদ্দার যে আদি বাড়ি,
আদি মন্দির রয়েছে সেই স্থানে। ভৈরব মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 3 মিনিটে হাঁটা পথ। এটি কিন্তু মা যোগাদ্দার মন্দির, এটি মায়ের আদি বাড়ি নামেও পরিচিত। এটি 51 সতীপীঠের অন্যতম একটি পীঠস্থান। বর্ধমান জেলায় যে 4টি সতীপীঠ রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি সতীপীঠ। আর এইখানে দেবী সতী ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছে। এখানে দেবীর নিত্য পূজা হয়। এছাড়া এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে এই মন্দিরে। এই মন্দিরে ভিতরে গম্বুজটায় অনেকটা যে রাজস্থানের শীষমহল হয় তার মতো, ভেতরটা কিন্তু অনেক রং বেরঙের কাঁচ দিয়ে আছে। এছাড়াও যে মা যোগাদের আরও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের উপর দিকটা কিন্তু এইরকমই কাঁচের। এখান থেকে একটু লক্ষ্য করো, একটি গর্ত ছোট্ট করে দেখা যাচ্ছে। শোনা যায় যে এক সময় যে সাধুরা আসতো, তো তারা এখানে এসে ওই গর্তটা আরও বড় ছিল, অনেকটা কুয়োর মতো, তো সেখানে এসে ঝাঁপ দেয় মোক্ষ প্রাপ্তির জন্য। তো এটা শোনা কথা। আর শোনা যায় যে ওই গর্ত বা সুড়ঙ্গটা অনেকটা আঁকা বাঁকা পথ ধরে অনেক দূর পর্যন্ত আছে। তো আস্তে আস্তে সেটাকে ভরাট করে গর্তটা ছোট করে দেওয়া হয়। কীর্তিবাস রামায়ণ অনুযায়ী মহিরাবণ বধের পর হনুমান যখন রাম লক্ষ্মণকে নিয়ে ফিরে আসেন, তখন ওখানে যে দেবী ভদ্রাকা ছিলেন তাকেও সঙ্গে নিয়ে আসেন। দেবী হনুমানকে বলেন আমাকে পৃথিবীর যে মধ্যস্থল সেই স্থানে আমাকে প্রতিষ্ঠা করতে। তো হনুমান খুঁজে বার করলেন সেই স্থান, সেটি ছিল ক্ষীরগ্রাম। আর এই ক্ষীরগ্রামে এসে দেবীকে প্রতিষ্ঠা করেন হনুমান। আর দেবী পরবর্তীকালে এই স্থানে দেবী যোগাদ্দা রূপে পূজিতা হন। তাহলে বুঝতে পারছো তো, এখন আমরা রয়েছি পৃথিবীর একবারে কেন্দ্রবিন্দুতে, মানে পৃথিবীর মাঝখানে। আর এই মন্দির সংলগ্ন আরও একটি মন্দির রয়েছে, সেটি হলো শ্যামসুন্দর রাধারানী মন্দির। আমরা এখন সেই মন্দিরে চললাম শ্যামসুন্দর ও দেবী রাধারানীকে দর্শন করতে। আমরা এখন যোগাদ্দা মন্দিরে, আদি যেটা মন্দির সেখানে চলে এসেছি। আর এই মন্দিরে মায়ের দর্শন তো হলো, তো এখানে ভিড়টা যদিও বা ঠিক ছিল, এর অনেকটা ভিড় হবে ওই মন্দিরে। তো একটু গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাবো, তো গ্রামটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ভালো গ্রাম। আর এখানে কিন্তু অনেক বড় একটা মেলাও বসে, সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই মন্দিরে পশ্চিম দিকে আরও একটি গেট রয়েছে, এই গেটটা দিয়ে যাওয়া যেত, কিন্তু যেহেতু আমার জুতোগুলো ছিল ওইদিকে, তাই আমরা এই দিকটায় যাইনি কো। আর মন্দির তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। মন্দির সঙ্গে রয়েছে আটচালা, আর এই মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে দেবীর শোয়ার জায়গা, মানে দেবীর খাট। আর এখানে ভোগের ব্যবস্থা ওইদিকে রয়েছে ভোগ ঘর, এখানে 60 টাকাতে ভোগ খাওয়ানো হয়। আর মন্দির থেকে আমরা এখন বেরিয়েছিলাম, তো এখানে একটি ঘটনা ঘটেছে। এখানে আমি তো আমার জুতো পেয়েছি, সৌরভ কিন্তু তার জুতো পাইনি, তার জুতোগুলো হয়তো কেউ পরে চলে গেছে। আর এখানে রয়েছে আরও একটি শিব মন্দির। আমি বললাম চল ওই মন্দির যদি তোর জুতো পাস, তো এই যে জুতোটা পড়ছে এটা ওর পায়ে ছোটো হচ্ছে। আর এখানে রাস্তা থেকে কিছুটা দূর যাওয়ার পর থেকে মেলা বসে গেছে, অনেক বড় এখানে মেলা। আর এই মন্দির থেকে ওই মন্দিরতে প্রায় 10 মিনিটের মতো লাগে। চলো তোমাদেরকে এখানে বলি মা যোগাদার আর একটি কথা। এই মেলাটি প্রায় 1 মাস ধরে চলে। এখানে ছোট থেকে বড় সাংসারিক সমস্ত রকম জিনিস এই মেলাতে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু দেবী যোগাদ্দার আরও একটি মন্দির রয়েছে, তবে এই মন্দিরে দেবী যোগাদ্দাকে ওই একদিনের বেশ কয়েক ঘন্টার জন্য এনে রাখা হয়। যে 31শে বৈশাখ বা বৈশাখ সংক্রান্তিকে দেবীকে যখন জল থেকে তোলা হয়, তারপর কিন্তু দেবীকে নিয়ে এসে এই স্থানে রেখে পূজা করা হয়। আর দেবীকে জল থেকে তোলার আগে কিন্তু দেবীকে নর রক্ত দেওয়া হয়, তারপরে কিন্তু এখানে পূজা হয়। এছাড়াও কিন্তু এই স্থানে হয় মহিষ বলি এবং ছাগ বলি, এগুলো তো আছেই। এই যে বেদিতে দেখছো, এই কড়াতে কিন্তু দেবীকে এখানে বেঁধে রাখা হয়। আর এখানে যে মূর্তি থাকে এটি কিন্তু কোষ্ঠী পাথরের মূর্তি। আর যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা এখানে এনে পুজো করা হয়। আর বেশ সুন্দর একটি নাগরদোলাও এখানে ঘুরছে, বেশ ভালো লাগছে। তো এই স্থানকে নিয়ে আরও অনেক কথিত কথা রয়েছে, তো সেইরকম একটি কথা তোমাদের বললি। তো হনুমান যখন দেবীকে নিয়ে এসে ভদ্রাকালী রূপে এই স্থানে স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন, ঠিক তার বেশ অনেক কাল পর দেবী হরিদত্ত নামে এক রাজাকে স্বপ্ন দেন আর বলেন তার পূজা প্রচলন করতে। তো এই পূজা প্রচলন করার সময় বলেন যে তাকে নরবলি দিতে। তো এভাবে শুরু হয় এখানে নরবলি। তো রাজা তার 7 ছেলে ছিল, তাদের তো নরবলি দেয়। আর নরবলি দেওয়ার সময় এভাবে প্রত্যেক বছর গ্রামে একজন করে পালা পড়ে যে তার ছেলে নরবলি দেওয়া হবে। এইভাবেই এক ব্রাহ্মণের পালা পড়ে। ব্রাহ্মণের একটি মাত্র ছেলে ছিল। তো ব্রাহ্মণ কী করে না, পুজোর ঠিক আগের দিন এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্রাহ্মণ যখন তার স্ত্রী পুত্রকে নিয়ে গ্রাম ছেড়ে হেঁটে যাচ্ছে, এমন সময় এক কন্যা এসে তাদের পথ আটকায় আর বলে তোমরা কোথায় চললে গো এত রাত্রিতে। তখন ব্রাহ্মণ বলেন এই গ্রামে এক দেবী আছে,
সে তার নরবলি ছাড়া চলে না। তো আমার ছেলের বলির পালা পড়েছে, তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, দেবীতে নয়, এটা ঠিক রাক্ষসী। তো এরকম একটি কথা বলে। আর তখন সেই কন্যা তার স্বরূপ মূর্তি ধারণ করেন আর বলেন, যার ভয়ে পালাও তুমি, সেই মা যোগাদ্দা আমি। ব্রাহ্মণ তো তাকে দেখে হতবাক, তাকে প্রণাম করে এবং ক্ষমা চায় আর বলে, আমার ছেলের প্রাণ নিও না। তো তখন থেকেই এখানে নরবলি বন্ধ হয়। এই মন্দির, সাদা মন্দির, এই মন্দিরের মধ্যেই কিন্তু দেবী যোগাদ্দার মূর্তি সারা বছর জলের তলাতেই থাকে। আর এখানে কিন্তু আরও একটি মন্দির রয়েছে। এই যে মন্দির, এই মন্দিরে কিন্তু সব থেকে দেবী যোগাদ্দার আরও একটি পুরানো মূর্তি খুঁজে পাওয়া যায়। এই মূর্তিটি কিন্তু এখানে রাখা হয়। এখানে কিন্তু দেবী সারা বছর পুজো হয় এই মন্দিরে, এই মূর্তিতে। এখানে সন্ধ্যা আরতি সব রকম ব্যবস্থা আছে, এখানে ভোগ খাওয়ানোর সব ব্যবস্থা রয়েছে। এই যে সাদা মন্দির, এখানে দেবীর নতুন যে মূর্তি সেটি থাকে জলের তলাতে, আর এই মন্দিরে থাকে পুরানো মূর্তিটি, যেটি সারা বছর পুজো হয়। একবার ক্ষীর দিয়ে খনন করার সময় এই পুরানো মূর্তিটি খুঁজে পাওয়া যায়, তারপর তো এখানে মন্দির করে এই মূর্তিটি পুজো হয়। এখানে কিন্তু রয়েছে মেয়েদের ছেলেদের সবারই বাথরুম ব্যবস্থা, আর রয়েছে এখানে ভোগ খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা। এখানে আমি একবার ভোগও খেয়েছিলাম। আর এই যে মন্দির এবং মায়ের যে আদি মন্দির, দুটো মন্দিরই কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর এখন আমরা চললাম যে যোগাদ্দা মন্দির মায়ের মূর্তি দর্শন করার লাইনটা। প্রথম তো আমরা লাইনটা বুঝতে পারিনি, কারণ এবারে যে লাইনটা চেঞ্জ করেছি, অন্যদিকে করেছি মেলার ভিতরে। তো অবশ্যই লাইনের শেষ খুঁজে পেলাম। আর এখন ঘড়িতে বাজে 8:15, আমরা দাঁড়িয়ে লাইনে। আর এর সাথে চোখে পড়লো একটি পুরনো কৃত্রিম আলুর উৎস, সেটি হলো লম্ফ, মানে আমাদের এখানে লম্ফ বলে। অনেকদিন পর দেখলাম এই লম্ফ। আমি দেখেছি আমার দিদিমায়ের সময়ে, মানে গ্রামে লম্ফ। আর এখানে আমরা চলে এসেছি প্রায় মায়ের কাছাকাছি, মাকে দর্শন করব। এই মূর্তিটি কিন্তু সারা বছর জলের তলায় থাকে। তো দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি, তোমরা একবার দেখে নাও, মাকে দর্শন করে নাও। এখানে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, এখানে কিন্তু আমরা যখন ক্যামেরা যখন বারণ করছি, আর এরাই কিন্তু অন্যজনের কাছ থেকে ক্যামেরা নিয়ে ফটো ভিডিও তুলছে। তো মায়ের এটা মূর্তি, আবার দেখা যাবে 1 বছর পর মায়ের এই মূর্তি। আমাদের দেখা হলো তখন বাচ্চা ঘুরতে 9টা। আর এখন আমরা দেখাচ্ছি জুতোটা, যে সৌরভ জুতো পায়নি, যাই হোক অন্য একটা জুতো আবার পরলো, কারণ সেই জুতোর পায়ে ছোটো ছিল, কারণ ওকে কাল সকালেই চলে যেতে হবে, তাই আর অপশন নেই, কারণ জুতো কেনা সম্ভব নেই। ফুচকা এলাকার কাছে এসে বুঝলাম সময়ের গুরুত্ব। সময় যে কখন 2026 থেকে 2030 চলে যাবে বুঝতে পারলাম, কারণ কখন যে 20 টাকার ফুচকা 30 টাকা হয়ে যায় কেই বা বলতে পারে। তো যাই হোক, ফুচকা স্টোরি এখানে চলে এসেছে আইসক্রিম নিতে। আইসক্রিমটা আমাদের পছন্দের কন্টেনার অনুযায়ী, কারণ এই আইসক্রিম যে কন্টেনারগুলো সেগুলো কিন্তু আমি দেখেছিলাম বাড়িতে আমার দাদার কাছে, এরকম একটা কন্টেনার, সেই কন্টেনার দেখে আমরা এখানে আইসক্রিম অর্ডার দিই। তো দেখে নিলাম খুলে, আবার যে আইসক্রিমের ঢাকনা আছে কিনা, দেখছি হ্যাঁ ঢাকনা রয়েছে, যথাযথ চামচ দিয়েছি স্টিলের। আইসক্রিম নিয়ে পরে আসছি। শরীরকে কষ্ট হয়, এক্সস্টেড অবস্থা থেকে। মেলা থাকবে আর জিলাপি থাকবে না তাই কখন হয়? তো এখানেও বসেছে জিলাপির দোকান, আর রয়েছে খাবার বলতে ফাস্ট ফুডের বেশ মোগলাই, রোল, তারপর মোমো এসব রয়েছে। আমরা এগুলো অ্যাভয়েডই করলাম, এগুলো প্রচণ্ড গরম, খেলে শরীর খারাপ হতে পারে। আর সৌরভ এখানে হেঁটে দেখতে তার পায়ের দুটো পারফেক্ট হয়েছে কিনা, হেঁটে পায়ে দিয়ে ঠিকঠাকই হয়েছে। ছেলে একটা মেলা দেখতে 3বার জুতো চেঞ্জ হয়ে গেল। আর আমরা এবার খেয়ে দেবো আইসক্রিমটা কেমন। আইসক্রিমের যে তুলনার দাম সেই তুলনা থেকে একটু কম টেস্ট লাগলো। এই বছরকার মতো ক্ষীরগ্রামে মেলা দেখা সম্পন্ন হলো। আবার এই মাঝে 2বার ঠাকুরকে তুলবে, তো সে দুটো দিন হয়তো সবাই দেখতে পারবে না। আবার হয়তো যদি পরের বারে পুজো যদি আসে তো দেখাবো। আর তার মাঝে হয়তো আমি আসবো ক্ষীরগ্রাম, মা যোগার দর্শন করব, তখন পুরোটাই ঘুরে দেখাবো। ধামাচি ঘাট, যেখানে মা শাখা পড়েছিল, আর মন্দিরগুলো আরও ভালো করে ঘুরে দেখাবো। ঘড়িতে বাজে রাত্রি 9:40 মতো। আমরা এবার এই ক্ষীরগ্রাম থেকে বেরিয়ে চললাম। আর যাওয়ার সময় বলি, এই গ্রামে মা যোগাদ্দা মন্দির ছাড়া আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। আর দেখতে পাচ্ছি সামনে একটি মন্দির দেখা যাচ্ছে। আর এখানে যে মা যোগাদ্দার নতুন মূর্তি দেখলে, এই নতুন মূর্তিটি বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের নির্দেশে বাঁহাটে নবীনচন্দ্র ভাস্কর মা যোগাদ্দার মূর্তি নির্মাণ করেন। এই নবীনচন্দ্র ভাস্করই দক্ষিণেশ্বরে মা কালীর মূর্তিটি নির্মাণ করেন। এবার বলি কীভাবে আসবে তোমরা এই ক্ষীরগ্রাম মা যোগাদ্দা মন্দির। কলকাতা থেকে মাত্র 134 কিলোমিটার দূরে রয়েছে মা যোগাদ্দার এই মন্দিরটি। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মাত্র 34 কিলোমিটারে বর্ধমান কাটোয়া যে ট্রেন লাইনটি রয়েছে তার মধ্যেই পড়ে কৈচর স্টেশন। কৈচর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে মা যোগাদ্দার এই মন্দির। তোমরা বর্ধমান থেকে কৈচর বা কাটোয়া থেকে কৈচর এলে টোটো ধরে চলে আসতে পারবে এই মন্দির। ভিডিও আমার গাড়ির ড্রাইভার ছিল, যে গাড়িটা ছিল অন্য কারুর, তো আমাদের ড্রাইভার, তো সেই ড্রাইভারের অবস্থা সিন্দুরে একবারে মনে হচ্ছে তান্ত্রিক বাবা, উনি মনে হচ্ছে তারাপীঠ থেকে ফিরে এলো। তারাপীঠ থেকে ফিরে এলো। আমি এখন বাড়ি পৌঁছে গেছি, আর সৌরভও ঢুকলো বাড়িতে, আমিও হাত ঢুকবো এবার। তো তারপর খাওয়া দাওয়া করে এখন বাজে ঘড়িতে 10:30টার মতো।
টাইমটা আমরা যেহেতু মেলাটা দেখিনি সেই জন্য অনেকটা আগে হয়ে গেছে, তো বইটাও 10:30। যাই এবার খাওয়া দাওয়া করে নিই।